সো স্ট্রিম নিয়ে যদি আমরা কথা বলি আমরা এইগুলো আলোচনা করছি, রাইট? তাহলে টেক্সট ফাইল যদি আপনি রাইট করতে চান কোন ক্লাসটা ইউজ করতে হবে? একটা স্ট্রিম ক্যাটাগরি, ক্লাসের নাম বলেন। কনসোলে যদি প্রিন্ট করতে চান তাহলে কোন ক্লাসটা ইউজ হবে? আউটপুট অবজেক্টের নাম, ক্লাসের নামটা কি? স্ট্রিম ক্লাস। কনসোলে যদি আমি আউটপুট দেখতে চাই সেটা যদি স্ট্রিম ক্লাস, হ্যাঁ, প্রিন্ট স্ট্রিম, প্রিন্ট স্ট্রিম, প্রিন্ট স্ট্রিম, ওই আই ও আই অবজেক্ট ও না না না, আউট তো আসলে একটা কোন ক্লাসের অবজেক্ট? প্রিন্ট ক্লাস, প্রিন্ট স্ট্রিম ক্লাসের, প্রিন্ট না, প্রিন্ট স্ট্রিম ক্লাসের। আর প্রিন্ট হচ্ছে তার মেথড। আপনি বলেন আউট ডট প্রিন্ট। যখন আপনি বলছেন আউট ডট প্রিন্ট, আউট যদি অবজেক্ট হয় ক্লায়েন্ট, তাহলে আউটের ক্লাস, আউট যদি প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট হয়, তাহলে যে প্রিন্ট হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের মেথড। তাহলে আপনি যখন কনসোলে আউটপুট দেখতে চান কোন মেথডটা ইউজ করেন? প্রিন্ট। কোন ক্লাসের? প্রিন্ট স্ট্রিম। আপনি যদি টেক্সট ফাইলে টেক্সট রাইট করতে চান তাহলে কোন মেথড ইউজ করবেন? রাইট মেথড। কোন ক্লাসের? হ্যাঁ, ফাইল রাইটার। গুড। আপনি যদি একটা ইন্টিজার রাইট করতে চান তাহলে কোন মেথড ইউজ করবেন? রাইট ইন্ট। কোন ক্লাসের? না, বাইনারি ফাইল তো। ফাইল রাইটারে তো আপনি ইন্টিজারকে ইন্টিজারের বাইট রাইট করতে পারবেন না, ক্যারেক্টার হিসেবে রাইট করতে হবে। কিন্তু ইন্টিজারকে ইন্টিজার হিসেবেই রাইট করতে চান, তখন ডাটা আউটপুট স্ট্রিম। আর যদি আপনি একটা অবজেক্টকে রাইট করতে চান, ক্লাসের কোন মেথড? রাইট অবজেক্ট। প্যারামিটার একটা অবজেক্ট, তাহলে ক্লায়েন্ট কি হবে? অবজেক্ট আউটপুট স্ট্রিমের একটা হ্যান্ডেল। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোন ক্ষেত্রে কোন স্ট্রিম ক্লাসটা ব্যবহার করতে হবে। তাহলে আপনার যে মডেল ক্লাস, ক্লাস ডায়াগ্রামে সেই ক্লাসগুলোকে যখন আপনি নিউ করবেন, অবজেক্ট তৈরি হবে, সেই অবজেক্টগুলোকে যখন ফাইলে রাইট করবেন কোন স্ট্রিমটা ব্যবহার করবেন? অবজেক্টকে রাইট করার সময় অবজেক্ট আউটপুট অবজেক্ট। তাহলে আপনার অ্যাপ্লিকেশন ডাটা হচ্ছে সবই মডেল ক্লাসের অবজেক্ট, সো আপনাকে অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করতে হবে। আপনার প্রজেক্টে কোনো টেক্সট ফাইল থাকবে কিনা? একটা রিডমি ফাইল থাকবে, রিডমি, ফ্যাক, এই ধরনের যদি ফাইল থাকে যেগুলো অ্যাপ্লিকেশন ডাটা না, ডেসক্রিপটিভ ইনফরমেশন, ওপেন ফর এভরিবডি টু রিড, এগুলো ডে টু ডে অপারেশন থেকে জেনারেট হচ্ছে না, এগুলো হচ্ছে টেক্সচুয়াল কন্টেন্ট। এই ধরনের কোনো ফাইল থাকলে আপনি টেক্সট ফাইল করতে পারেন। কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডেটা, কাস্টমার প্লেস অ্যান্ড অর্ডার, তাহলে অর্ডার অবজেক্ট তৈরি হলো, তাহলে এটা অর্ডার ডট বিন ফাইলে, বাইনারি ফাইলে অবজেক্ট স্ট্রিম দিয়ে আমি অবজেক্টটা রাইট করে ফেলবো, তাই না? এমপ্লয়ি সাবমিট সেলস রিপোর্ট, তাহলে সেলস রিপোর্ট অবজেক্ট তৈরি হলো, তাহলে সেলস রিপোর্ট অবজেক্টটাকে আমি এই অবজেক্ট স্ট্রিম দিয়ে সেলস রিপোর্ট ডট বিন ফাইলে রাইট করে ফেলবো। এইভাবে আমার মডেল ক্লাসগুলো, অবজেক্টগুলো যখন তৈরি হবে সেগুলোকে আমি ফাইলে রাইট করে ফেলবো। তাহলে সেই জন্য আমাদের অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমরা যদি আইরাসে আসি, এখানে দেখেন আমাদের, আমরা দুইটা ফাইল দেখবো, একটা হচ্ছে টেক্সট ফাইলের জন্য, একটা বাইনারি ফাইলের জন্য। তাহলে যে টেক্সট ফাইল, এটার নাম কি? টেক্সট ফাইল, টেক্সট ফাইল রিড রাইট ভিউ। তাহলে এইখানে কি আছে? এখানটাতে কি হচ্ছে বলেন তো, এটা দেখে। যাতে আমি মাল্টি লাইন ইনপুট দিতে পারি। তারপর দুইটা বাটন আছে, তার ভিতরে একটা বাটন, আর যদি ক্রিয়েট এ নিউ ফাইল তারপর আমি ইউজ করি, তাহলে একটা নতুন ফাইল হবে, ওই যে যা কন্টেন্ট থাকবে সেটা আপডেট করে দেবে। আগে একটা আপডেট না, ক্রিয়েট করবে। ক্রিয়েট করে দেবে।
আর যদি সিলেক্টে ফাইল করি তাহলে এক্সিস্টিং ফাইলে আগে কন্টেন্টের সাথে ডকুমেন্ট থাকে। এইটাকে দেখাইছি না রান করে আপনাদের? হ্যাঁ, তাহলে বলতেছেন কেন যে ইন্টেলিজেন্টে কিছু দেখানো হয়নি? হ্যাঁ, এইটুকু দেখানো হয়েছে কিন্তু হচ্ছে যে ফাইলে রেখে ওইটা করতে দেখা। তাই ফাইলেই তো এগুলো ক্রিয়েট হচ্ছে, ফাইলেই তো আপনাদের দেখানো হয়েছে। এই যে এখানে ক্রিয়েট হবে স্যাম্পল ডট টিএক্সটি, স্যাম্পল ডট টিএক্সটি ক্রিয়েট হবে। যেটা টিএক্সটি তো করা হয়েছে কিন্তু বাইনারি ওইটা করা হয় না। বাইনারি ফাইল দেখি না কিন্তু টেক্সট ফাইলটা তো দেখা হচ্ছে। কিন্তু মানে আমার তো মেইন তো বলছেন যে মানে বাইনারি সেটা বলেন, কিন্তু ইন্টেলিজেন্টে কিছু দেখানো হয় না, এটা তো ঠিক না। এটা শুধু বলছি। ওকে, হ্যাঁ, আচ্ছা। তো তাহলে আমরা বাইনারি ফাইলের জন্য আমাদের আরেকটা আমরা এখানে তৈরি করেছি মডেল ক্লাস অ্যাসাইনমেন্ট, এবং তার জন্য আমরা আরেকটা এফএক্সএমএল তৈরি করেছি। এই যে বাইনারি ফাইল কি রিড রাইট ভিউ, এটাকে যদি আমি সিন বিল্ডার ওপেন করে দেখি তাহলে এখানে আমরা কি করতেছি, আমরা একটা এগুলো হচ্ছে ফিল্ডের ভ্যালু চারটা। তো তাহলে আমাদের এখানে একটা মডেল ক্লাস আছে, খেয়াল করেন এটা তো ইউজার, নন ইউজার একটা মডেল ক্লাস এখানে দেখেন, নন ইউজারে এই যে দেখেন আইরাস ডকুমেন্ট। তাহলে আইরাস ডকুমেন্ট ক্লাসের ফিল্ড হচ্ছে ক্রিয়েটর আইডি, ডেট অফ ক্রিয়েশন, কন্টেন্ট। তাহলে একটা ডকুমেন্ট ক্লাস আইরাস ডকুমেন্ট, আইরাসে বিভিন্ন ধরনের ডকুমেন্ট হতে পারে, এটা একটা সুপার ক্লাস। এটারই একটা সাব ক্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট, এক্সটেন্স আইরাস ডকুমেন্ট। তাহলে এখানে আমরা বললাম যে অ্যাসাইনমেন্ট একটা ডিউ ডেট থাকবে। আমি খুব জানতে পারি যে কোর্স আইডি, সেকশন নাম্বার, তাই না, এই অ্যাসাইনমেন্টটা কোন কোর্সের জন্য, এগুলো আমি আনতে পারি। কিন্তু জাস্ট একটা ডেমোতে পারপাসে আমরা একটা সাব ক্লাস, কারণ আপনার সাব ক্লাস থাকবে, এই জন্য ডেমোতে আমরা একটা সাব ক্লাস নিয়ে আসছি। তাহলে সুপার ক্লাসে আমার এরকম প্রোটেক্টেড ফিল্ড আছে তিনটা, আর সাব ক্লাসে এক্সট্রা একটা ফিল্ড দিয়ে, তাহলে মোট 4টা ফিল্ড। তাহলে কে ডকুমেন্টটা ক্রিয়েট করলো, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, তাহলে এখানে ক্রিয়েটর আইডি একটা ফ্যাকাল্টি আইডি হবে, আর ডেট অফ ক্রিয়েশন তো আছেই, কন্টেন্ট অফ দ্য ডকুমেন্ট আছে, তাই অ্যাসাইনমেন্টের একটা কন্টেন্ট থাকে। অ্যাসাইনমেন্ট ক্লাসে আমরা ডিউ ডেট বা সাবমিশন ডেট একটা অ্যাড করলাম, আমরা চাইলে আরো কিছু ফিল্ড অ্যাড করতে পারতাম, যে কোর্স আইডি, সেকশন নাম্বার, কোন সেমিস্টার, তাই না, এগুলো দিতে পারতাম। যাই হোক, এখন এই অ্যাসাইনমেন্ট ক্লাসের অবজেক্ট আমরা বাইনারি ফাইলে রাইট করব, এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। ওকে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের এখানে আমরা বাটন কি কি রেখেছি দেখেন তো, এই বাটনে কি বলা হচ্ছে, সেভ বিন ফাইল, আর এটা লোড অবজেক্ট ফ্রম অ্যাসাইনমেন্ট.bin ফাইল টু টেবিল। তাহলে এই যে টেবিল একটা তৈরি করা আছে 4টা ফিল্ড দিয়ে, ক্রিয়েটর আইডি, ডেট অফ ক্রিয়েশন, ডিউ ডেট এবং অ্যাসাইনমেন্ট, কন্টেন্টটা এখানে আসবে। তাহলে আমার এখানে এফএক্স আইডি কয়টা লাগবে, পুরো এই কন্ট্রোলার ক্লাসে কয়টা এফএক্স আইডি লাগবে, এটার যে কন্ট্রোলার ক্লাস, আর ওই বাটনটা হচ্ছে কানেকশন। কানেকশন তো বলি নাই, এফএক্স আইডি বলছি। স্যার 1 2 3 4 5 6 7 8টা 9টা। এটা যদি এখন ভুল করেন তাহলে ফাইনালে মার্ক পাবেন কিভাবে 9টা?
স্যার ওই যে টেবিলটা হচ্ছে চারটার জন্য চারটা আর পুরো টেবিলটার জন্য একটা টেবিল জিরো একটা, চারটা টেবিল কলামে চারটা, পাঁচটা। এক্সটেরিয়র একটা আর উপরে ওই তিনটে আর ওই চারটা মডেল ক্লাসে চারটা ফিল্ডের চারটা। তাহলে মডেল ক্লাসের ফিল্ড হচ্ছে টেক্সট ফিল্ড, দুইটা লোকাল, দুইটা ডেট পিকার, আর একটা হচ্ছে টেক্সট এরিয়া, অর্থাৎ কন্টেন্ট, ডেট অফ ক্রিয়েশন, ডেট অফ সাবমিশন, আর একটা হচ্ছে কে ক্রিয়েট করলো, ফ্যাকাল্টি আইডি। আর ফাইল থেকে যখন আমি অবজেক্ট রিড করব, তখন এই অবজেক্টগুলোকে আবার টেবিলে দেখাতে চাই, এই জন্য আরেকটা বাটন দিয়ে, এই জন্য আবার টেবিলের জন্য 5টা এফএক্স আইডি লাগবে, টেবিলের নিজের একটা আর কলামগুলো ইন্ডিভিজুয়ালি। ওকে, ইনিশিয়ালাইজে কি করতে হবে? ইনিশিয়ালাইজে হচ্ছে টেবিলের সাথে আমার টেবিলের ইয়েগুলো তো কানেক্ট, তো কি তো কোন বলতে কোনটা দেখাই, তার মানে সেট সেল ভ্যালু করতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনি ফলো করছেন, তাহলে দেখেন, কিন্তু বাকিরা কোনো রেসপন্স নাই। তাহলে এইটার কন্ট্রোলারে যদি যাই, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কন্ট্রোলারে গিয়ে আমরা প্রথম বাটনের অন অ্যাকশনে গিয়ে আমরা একটা অবজেক্ট নিউ করব, এফএক্স আইডি গুলো থেকে ভ্যালু বের করে নিউ করে টেক্সট ফাইলে আমরা একটা স্ট্রিং পাঠিয়েছিলাম রাইট করার জন্য, এখানে আমাকে অবজেক্ট পাঠাতে হবে। আর ওখানে আমার স্ট্রিংটা ছিল ফাইল রাইটারের একটা হ্যান্ডেল FW, এখানে হবে অবজেক্ট আউটপুট স্ট্রিমের একটা হ্যান্ডেল। তাহলে এইটার একটা হ্যান্ডেলকে নিউ করতে হবে। এখন এই ফাইল রাইটারের ধরেন আপনার মেমোরির স্টোরেজ ইউনিট বিট, তাই না, 0 1, তাই না? ট্রানজিস্টরে আপনি কি অ্যাপ্লাই করেন? ভোল্ট। তাহলে প্রেজেন্স অফ ভোল্টেজ হচ্ছে 1, অ্যাবসেন্স অফ ভোল্টেজ হচ্ছে 0, এসএসডি হলে বা র্যাম হলে বা পেন ড্রাইভ হলে। তো বিট হচ্ছে আপনার স্টোরেজ ইউনিট, কিন্তু ট্রানজ্যাকশন ইউনিট কি বিট? না, ট্রানজ্যাকশন ইউনিট কি? ট্রানজ্যাকশন বলতে মেমোরি ট্রানজ্যাকশন মানে রিড রাইট। তাহলে রিড রাইটের ক্ষেত্রে মেমোরি ইউনিট কি? বিট নাকি অন্য কিছু? সেটা কি? এটা যদি বুঝতে অসুবিধা হয়, আপনার যে কারেন্সি, আমাদের যে টাকা, মানে আমাদের যে মানি, ইউ হ্যাভ সাম মানি ইন ব্যাংক ফর এক্সাম্পল, তাহলে আপনার এই মানির স্মলেস্ট ইউনিট কি? পয়সা। কিন্তু ট্রানজ্যাকশন ইউনিট কি? টাকা। আপনি কখনোই পয়সা দিয়ে কোনো দোকানে গিয়ে কিছু কিনতে পারবেন না, টাকাই দিতে হবে মিনিমাম, তাই না? আপনি কাউকে 43 পয়সা দিতে পারবেন, 68 পয়সা দিতে পারবেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সে থাকতেই পারে 68 পয়সা, 4042 টাকা 68 পয়সা থাকতেই পারে, সুদ টুদ কাটার পরে ওরকম হয়ে গেছে। কিন্তু আপনি তো একটা দোকানে গিয়ে পয়সা ট্রানজ্যাকশন, কয়েনই তো নাই, মিনিমাম কয়েন হচ্ছে টাকা। একসময় পয়সার কয়েন ছিল, দেখছেন পয়সার কয়েন? কয় পয়সার কয়েন দেখছেন? তার নিচে দেখেন নাই? তার নিচে দেখেন নাই? 10 পয়সা দেখেন নাই কেউ? 10 পয়সার এজ গুলো ছিল এরকম ঢেউ ঢেউ, 5 পয়সা ছিল স্কোয়ার, 1 পয়সা ছিল রাউন্ড, অনেক ছোট। যাই হোক, কিন্তু আপনি তো ট্রানজ্যাকশন করতে পারবেন না পয়সা দিয়ে, টাকা, মিনিমাম টাকা। সেরকম বিট ইজ নট দ্য ট্রানজ্যাকশন ইউনিট ফর মেমোরি। মেমোরির ট্রানজ্যাকশন ইউনিট হচ্ছে বাইট, অর্থাৎ 8 বিট। তো আপনার যদি একটা ডাটার জন্য 20 বিট দরকার হয়, 20 বিট তো আপনি রিডও করতে পারবেন না, রাইটও করতে পারবেন না। যেহেতু বাইট হচ্ছে ইউনিট, তাহলে আপনাকে 3 বাইট ইউজ করতে হবে, 24 বিট। তো তাহলে আপনি রিড করতে পারবেন একটা বাইট, রাইট করতে পারবেন একটা বাইট, তাহলে আপনার রাইটিং রিডিং ইউনিট হচ্ছে বাইট। ওকে, এখন এই ফাইল রাইটার কি রাইট করে? ক্যারেক্টার। ক্যারেক্টার ASCII কোড 1 বাইট। তাহলে ফাইল রাইটার অ্যাকচুয়ালি পারফর্মস বাইট অপারেশন ফর ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স। সো ক্যারেক্টার স্ট্রিমের
যে স্ট্রিম ক্লাস ক্যারেক্টার স্ট্রিম ক্যাটাগরির ফাইল রিডার অ্যান্ড ফাইল রাইটার দে আর ক্যাপেবল অফ পারফর্মিং বাইট অপারেশনস, অর্থাৎ রিডিং এ বাইট অথবা রাইটিং এ বাইট। ক্লিয়ার? বাইট স্ট্রিমের যে দুটো ক্লাস আছে, ফাইল আউটপুট স্ট্রিম এবং ফাইল ইনপুট স্ট্রিম, এরা আসলে বাইট লেভেলেই কাজ করে। তাহলে এই দুই ক্যাটাগরির যে ক্লাস, এরা কিন্তু অ্যাকচুয়ালি বাইট অপারেশন পারফর্ম করতে পারে। সো উই ওপেন দ্য ফাইল উইথ ফাইল। তাহলে আমরা কি বলছি, ফাইল রাইটার fw ইকুয়াল টু নিউ ফাইল রাইটার, ফাইল রাইটার কনস্ট্রাক্টর আমরা কি পাঠাতাম, ফাইলের নাম অথবা একটা ফাইল অবজেক্ট, তাই না? তার মানে আমরা ফাইলটাকে, ফিজিক্যাল ফাইলটাকে ফাইল রাইটার দিয়ে ওপেন করেছি টু পারফর্ম দ্য বাইট অপারেশন। কিন্তু আপনি যখন অবজেক্ট স্ট্রিম দিয়ে ফাইলটাকে ওপেন করবেন, অবজেক্ট স্ট্রিমের ইউনিট কিন্তু বাইট না, অবজেক্ট স্ট্রিমের ইউনিট হচ্ছে অবজেক্ট। ক্যারেক্টার স্ট্রিমের ইউনিট হচ্ছে ক্যারেক্টার, হুইচ ইজ এ বাইট। কিন্তু অবজেক্ট স্ট্রিমের ইউনিট হচ্ছে অবজেক্ট, হুইচ ইজ নট এ বাইট, হুইচ ইজ মাল্টিপল বাইটস, এ বাঞ্চ অফ বাইটস। ডাটা স্ট্রিমের ইউনিট হচ্ছে একটা ডাটা, ফর এক্সাম্পল একটা ইন্টিজার বা একটা ডাবল, হুইচ ইজ নট এ বাইট। তাহলে এই ডাটা স্ট্রিমের ক্লাসগুলো দিয়ে বা অবজেক্ট স্ট্রিমের ক্লাসগুলো দিয়ে আই ক্যানট ওপেন দ্য ফাইল টু পারফর্ম দ্য রিড রাইট অপারেশনস। কারণ ফিজিক্যাল ফাইলে তো অ্যাকচুয়ালি বাইট লেভেলে রিড রাইট করতে হবে, কিন্তু মাই স্ট্রিম ইজ ক্যাপেবল অফ রাইটিং অবজেক্ট অনলি অথবা রিড অবজেক্ট অনলি, নট ইন্ডিভিজুয়াল বাইট। তাহলে আই ক্যানট অ্যাকচুয়ালি ওপেন দ্য ফাইল উইথ মাই object input stream অথবা object output stream. Same thing for data input stream অথবা data output stream. But I can open my file with file writer, file reader, file output stream, file. তাহলে এদেরকে দিয়ে আমি ফাইল ওপেন করতে পারবো, কারণ এরা বাইট লেভেলে রিড রাইট করে, কিন্তু এদেরকে দিয়ে আমি ফাইল ওপেন করতে পারবো না। But I need to open the file eventually. তাহলে ফাইল ওপেন তো আমি এদেরকে দিয়ে করতে পারতেছি না, তাহলে ফাইল ওপেন কাদেরকে দিয়ে করতে পারি? এখন আমার বাইনারি ফাইলের কন্টেন্ট ক্যারেক্টার না, র বাইট, অবজেক্টের বাইট বা পিডিএফ এর বাইট বা ইমেজের বাইট বা অডিওর বাইট, তাহলে আমি এই বাইট স্ট্রিম দিয়ে আমার ফাইলটাকে ওপেন করব। কিন্তু এই বাইট স্ট্রিমটা তখন আমার অবজেক্ট স্ট্রিমের হেল্পার স্ট্রিম হিসাবে কাজ করবে। ওকে, এইটা যদি আমরা বুঝে থাকি, এখন এখানে আসুন, আপনার এই যে ক্যারেক্টার টেক্সট ফাইলের যে কন্ট্রোলার ছিল, টেক্সট ফাইল রিড রাইট ভিউ কন্ট্রোলার, এখানে খেয়াল করেন, এই যে ফাইলটাকে কে ওপেন করলো, ফাইল রাইটার নিজেই ফাইলটাকে ওপেন করছে, ফাইলের নাম দিয়েই হোক অথবা ফাইল অবজেক্ট দিয়েই হোক, যেটাই হোক, ফাইল রাইটার নিজেই ফাইলটাকে ওপেন করছে। এবং তারপরে আমরা ফাইল রাইটারের মেথড ইউজ করছি টু পারফর্ম দ্য রাইট অপারেশন। কিন্তু আমার এখানে লাগবে হচ্ছে অবজেক্ট আউটপুট স্ট্রিম, অ্যাসাইনমেন্টের অবজেক্ট যদি আমি রাইট করতে চাই, তাহলে এখানে যদি আমরা যাই বাইনারি ফাইল অপারেশন কন্ট্রোলার, এখানে দেখেন অবজেক্ট আউটপুট আমি নিলাম ওওএস অবজেক্ট আউটপুট স্ট্রিম, কিন্তু ওওএস দিয়ে কিন্তু আমি ফাইলটা খুলতে পারবো না, যে আমাকে একটা বাইট স্ট্রিম লাগবে, ইন আওয়ার কেস ফাইল আউটপুট স্ট্রিম। এইটা দিয়ে আমরা ফাইলটাকে ওপেন করব, কারণ দিস স্ট্রিম ক্যান পারফর্ম দ্য বাইট অপারেশন অলসো ফাইল রাইটার। কিন্তু যেহেতু আমার কন্টেন্ট ক্যারেক্টার্স না, একটা অবজেক্ট তো আর ক্যারেক্টার্স না, একটা অবজেক্টের সবগুলো ফিল্ডই তো আর টেক্সট না, ইন্টিজার, টেক্সট, লোকাল ডেট, বিভিন্ন রকম ফিল্ডের মিক্স। তার মানে আমি বলতে পারবো না যে আমার বাইটগুলো সব ক্যারেক্টার, তাহলে আমি ফাইল রাইটার ইউজ না করে ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করবো টু ওপেন দ্য ফাইল।
মেক সেন্স? তো সেটা আমরা করলাম। তাহলে আমরা কি বললাম যে ফাইল আউটপুট স্ট্রিম FOS ডিক্লেয়ার করে রাখলাম ট্রাই ব্লকের মধ্যে, এইটা দিয়ে আমরা ফাইলটাকে ওপেন করতেছি। এই যে তাহলে অ্যাসাইনমেন্ট ডট বিন এটার যে ফাইল ইকুইভ্যালেন্ট এফ, এই ফাইলটাকে ওপেন করতেছে বাইট স্ট্রিম FOS। অবজেক্ট আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টর আমরা FOS কে পাঠাচ্ছি অ্যাজ এ হেল্পার স্ট্রিম। তাইলে অবজেক্ট আউটপুট স্ট্রিম OS হচ্ছে আমার আউটার স্ট্রিম বা হাই লেভেল স্ট্রিম, ওর হেল্পার হিসেবে একটা লো লেভেল স্ট্রিম আমরা সাপ্লাই দিচ্ছি, যে কেন অ্যাকচুয়ালি ফাইলটাকে ওপেন করবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বাইনারি ফাইলের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রাখার দরকার নাই, এটাই আপনাকে করতে হবে। ওকে, তো কাজে এইখানে যদি আমি বলতাম যে অ্যাসাইনমেন্ট 1.bin অ্যাসাইনমেন্ট ডট বিন, তাহলে কিন্তু হইতো না, কারণ মাই স্ট্রিম ইজ নট ক্যাপেবল অফ পারফর্মিং বাইট অপারেশন অন দ্য ফাইল। কাজে এখানে ফাইল দেওয়া যাবে না, বরং এখানে আমাকে একটা লো লেভেল স্ট্রিম দিতে হবে যে কিনা বাইট অপারেশন করতে পারে। তাহলে আমার লো লেভেল স্ট্রিম বা বাইট স্ট্রিম দিয়ে আমি ফাইলটাকে ওপেন করে দিব, দেন that goes to the constructor of my high level stream, যেটা কিনা ডাটা স্ট্রিম বা অবজেক্ট স্ট্রিম। ক্লিয়ার? এখন আমরা ট্রাই ক্যাচ দিতে হবে, বলছি না গত ক্লাসে, না হলে তো এক্সেপশন দিবে, মানে অ্যালাউ ইউ বিল্ড করবে না। সো ট্রাই ব্লকের মধ্যে আমরা এগুলো করলাম। এখন আমি এই যে নিউ অ্যাসাইনমেন্ট করতেছি একটা, এই যে নিউ অ্যাসাইনমেন্ট করলাম, এই নিউ অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ক্লাসের একটা অবজেক্ট আমরা ইনস্ট্যান্সিয়েট করলাম ফ্রম দ্য ইনপুট, অর্থাৎ ক্রিয়েটর আইডি, দুইটা ডেট আর অ্যাসাইনমেন্ট কন্টেন্ট। তাহলে আমার কনস্ট্রাক্টরে যে সিকোয়েন্সটা আছে ওই সিকোয়েন্সে দিতে হবে, দিলাম। তাহলে কনস্ট্রাক্টরের সিকোয়েন্সটা কি আছে, এই যে ক্রিয়েটর আইডি, ডেট অফ ক্রিয়েশন, কন্টেন্ট আর হচ্ছে ডিউ ডেট। তাহলে ওইভাবে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমার কাজ হলো এই যে os.writeObject a, দ্যাটস ইট। এবং আমার কাজ হচ্ছে এটাকে ক্লোজ করে দেওয়া। এই ফাইনালি ব্লকে গিয়ে আমি ফাইনালি ব্লক লাভ হচ্ছে না, ট্রাই ক্যাচ ফাইনালি ফাইনাল ফাইনালি ব্লক ট্রাই ক্যাচ ফাইনালি, তাহলে যে ফাইনালি থেকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমার আউটার স্ট্রিম ক্লোজ করলে ওর যে মানে অর্থাৎ হাই লেভেল স্ট্রিম ক্লোজ করলে ওর যে ভেতরে লো লেভেল স্ট্রিম আছে ওইটাও ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ ফাইলটা রিলিজ হয়ে যাবে। তাহলে এই কোড বুঝতে পারলেন কি? আপনারা বোঝা যায় নাকি যায় না? কি ওকে, এখন এই সেটল ভ্যালু আমরা করে রাখছি ইনিশিয়ালাইজে, এই যে তাহলে সেটল বোঝা যাচ্ছে। এখন আপনাকে একটা ডিফারেন্ট কোশ্চেন করব, এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনার কোর্স প্রজেক্টে ধরেন একটা বড় প্রজেক্ট, কয়টা ক্লাসের ইনভলভমেন্ট থাকবে এই প্রজেক্টটাতে? জাভার সব সহ জাভা ক্লাস
আপনার যদি 100টা এফএক্সএমএল থাকে 100টা কন্ট্রোলার ক্লাস, 20টা মডেল ক্লাস, আরো প্রচুর লাইব্রেরি ক্লাস আপনার প্রজেক্টে এখানে সেখানে ইউজ হচ্ছে। এফএক্সএমএল লোডার ক্লাস, সিস্টেম ক্লাস, প্রিন্ট স্ট্রিম ক্লাস, ইনপুট স্ট্রিম ক্লাস, ফাইল রাইটার ক্লাস, টেক্সট ফিল্ড ক্লাস, বাটন ক্লাস, হাবি যাবি, তাই না? তাহলে এই যে দুই এক ক্লাসের মধ্যে সবার অবজেক্ট কি আপনি ফাইলে রাইট করবেন না, কারণ সব ক্লাসের অবজেক্ট আপনার অ্যাপ্লিকেশন ডাটা না। যে ক্লাসের অবজেক্ট আমার অ্যাপ্লিকেশন ডাটা না, সেটাকে তো স্টোর করার কোনো কোশ্চেন উঠছে না। আপনার একটা বাটন আছে, তো ওই বাটনটারও তো একটা ইনস্ট্যান্স তৈরি হবে রান টাইমে অবজেক্ট, ওইটাকে কি আপনি ফাইলে রাইট করবেন না। তো যেহেতু বেশিরভাগ ক্লাস লাইব্রেরির বেশিরভাগ ক্লাসই আমরা আসলে অ্যাপ্লিকেশন ডাটার হিসাবে ট্রিট করি না, কাজেই বাই ডিফল্ট ওই অবজেক্টগুলোকে আপনি সিরিজ অফ বাইটে কনভার্ট করে ফাইলে রাইট করতে বা ডাটাবেজে রাইট করতে পারবেন না। If you don't understand, ask question. কারণ তাহলে তো আপনি একটা বাটনকেও ফাইলে রাইট করতে পারবেন, আপনি একটা এফএক্সএমএল লোডারের অবজেক্টকে ফাইলে রাইট করতে পারবেন, তো সেটা কি কোনো মেক সেন্স করে? বেশিরভাগই তো আপনি তো সবই রাইট করতে পারবেন যদি বাই ডিফল্ট সবই অ্যালাউ করে, কিন্তু বেশিরভাগ ক্লাসের অবজেক্টই কিন্তু আসলে ফাইলে রাইট করার জন্য কোনো ডাটা সেট না, শুধুমাত্র আপনার মডেল ক্লাসের অবজেক্টগুলো আপনার অ্যাপ্লিকেশন ডাটা, যেগুলো আপনি মাইলস্টোন 2 তে বের করছেন, তাই না? তো কাজেই বাই ডিফল্ট কম্পাইলার ডাজ নট অ্যালাউ, তাহলে এই যে রাইট অবজেক্ট আমি একটা দিয়ে দিলাম, দিস উইল ফেল। এই লাইন নাম্বার 60 there will be exception because it will fail to write the object A, because it will fail to convert the object A into series of bytes and write those bytes into the file. যেহেতু বেশিরভাগ ক্লাসে এটা মেক সেন্স করে না, এই জন্য বাই ডিফল্ট এটা ডিসেবল করা থাকে ফর অল ক্লাস। তাহলে আমাদের এই যে 200-300 ক্লাস ইউজ হলো ইন মাই বিগ প্রজেক্ট, সব ক্লাসের অবজেক্টই কিন্তু অ্যালাউড না to be serialized and written as series of bytes to the file. So now we have to make exception to our model class, যেগুলোকে আমরা বাইট হিসাবে যে অবজেক্টগুলোকে আমরা রাইট করতে চাই। Any question? তাইলে আমাকে কি করতে হবে? তাহলে আপনার এই যে অ্যাসাইনমেন্ট ক্লাস, এখানে বলতে হবে ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল। সো আপনার অ্যাসাইনমেন্ট ক্লাস যখন বলবে যে আমি সিরিয়ালাইজেবলটা কি, তাহলে এই 7 নম্বর লাইনটা যদি আপনাকে ডিকোড করতে বলি, হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট অ্যাকর্ডিং টু দ্য লাইন নাম্বার 7? Assignment class is a class. What is IRS document? extended class মানে এটা কি? IRS document কি? extended class না, মানে সাব ক্লাস এটা
সেটা তো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ অ্যাসাইনমেন্টে ওইটার সাব ক্লাস। হ্যাঁ, তাহলে ও কি? সুপার ক্লাস। সুপার ক্লাস। আর এটা কি? ওইটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস। গুড। তাহলে আপনি এই এই ক্লাসটা কি ইনহেরিট করে, কার কাছ থেকে ইনহেরিট করে? ইনহেরিট করা হচ্ছে আইএস ডকুমেন্ট থেকে। Also from the interface, ইন্টারফেস থেকে। because both are source of inheritance, super class as well as interfaces. Okay? এখন এখান থেকে তো সে ফিল্ড ইনহেরিট করে, মেথড ইনহেরিট করে যদি থাকে, ইন্টারফেস থেকে কি ইনহেরিট করে? ওইটা সিরিয়াল নাম্বার আছে। না না, ওই ইন্টারফেসে যে ইন্টারফেসে কি থাকে, আমরা ইন্টারফেস নিয়ে যখন আলাপ করছি মাল্টিপল ইনহেরিটেন্স, তখন আমরা বলিনি ইন্টারফেসে কি থাকে? ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। তাই না? তাহলে ইন্টারফেস থেকে একটা ক্লাস কি ইনহেরিট করে? অ্যাবস্ট্রাক্ট মেথড। ওই যে আমরা, ইফ ইউ রিকল, আমরা ফ্যাকাল্টি ক্লাসে রিসার্চার ইন্টারফেস থেকে সাবমিট রিসার্চ পেপার মেথড ইনহেরিট করছিলাম। তো অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করলে কি করতে হয়? ওভাররাইট করতে হয়। কিন্তু দেখেন এখানে আমরা কোনো ওভাররাইট নাই। ওভাররাইড আছে টু স্ট্রিং, কিন্তু সেটা অবজেক্ট ক্লাসের টু স্ট্রিংকে সে ওভাররাইট করতেছে। তাহলে ইন্টারফেস থেকে সে কি ওভাররাইট করবে? করছে কিছু? তাহলে এরর দিচ্ছে না কেন? আপনি ইন্টারফেসের ইনহেরিটেড মেথডকে যদি ওভাররাইড না করেন, তাহলে আপনাকে নিজেকেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে। কিন্তু এটা তো তা না, এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, তাহলে এরর দিচ্ছে না কেন? দিচ্ছে না এই কারণে যে সিরিয়ালাইজেবল ইন্টারফেসে আসলে কোনো মেথডই নাই যে সে ইনহেরিট করবে। যেহেতু সে কোনো মেথডই ইনহেরিট করে না, এই জন্য সে ওভাররাইট করতে বলতেছে না। এই যে পাবলিক ইন্টারফেস সিরিয়ালাইজেবল এন্টিবডি। তাহলে প্রশ্ন হলো যে আমি যদি একটা কাউকে ইনহেরিট করি এবং ওর মধ্যে কিছুই নাই, তাহলে ওটাকে ইনহেরিট করবো কেন? আমি তো আসলে কিছু ইনহেরিট করতেছি না। টেকনিক্যালি বাই ডেফিনেশন হচ্ছে, কিন্তু রিয়েলিটিতে আই এম নট গেটিং এনিথিং বিকজ দ্যাটস এম্পটি। তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দিস ইনহেরিটেন্স? এই ইন্টারফেস যেগুলো খালি, এদের কিছু নির্দিষ্ট স্পেসিফিক নাম আগে থেকেই কম্পাইলার জানে, যাদের ভেতরে কোনো মেথড নাই বা কোনো ফিল্ডও নাই। আমরা জানি যে ইন্টারফেসের ফিল্ড হলে সেটা ফাইনাল ফিল্ড হয়, অর্থাৎ কনস্ট্যান্ট, কিন্তু মার্কার ইন্টারফেসে কিছুই থাকে না। তাইলে মার্কার ইন্টারফেসের কাজটা কি, আর এটাকে ইনহেরিটিভ আমরা করবো কেন? তো এটা দেখেন, এই যে দেখেন, a marker interface, also known as admin interface, is an interface that does not contain any method or final field on a constant. Unlike digital interface, যদি আমরা একটু ডেফিনেশনটা দেখি, ওকে, যাক আমি আপনাদের শর্ট করে বলি। এটার মূল কাজটা হলো, এই যে বলাই হলো যে ট্যাগিং ইন্টারফেস বা মার্কার ইন্টারফেস, অর্থাৎ টু মার্ক ইউর ক্লাস অথবা টু ট্যাগ ইউর ক্লাস so that compiler understand যে এই ক্লাসটাকে ডিফারেন্টলি ট্রিট করতে হবে। ওকে, তাহলে একটা ক্লাসকে ডিফল্ট ট্রিটমেন্ট না দিয়ে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। কি স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে? দ্যাট ডিপেন্ডস অন দ্য ট্যাগ, কোন ট্যাগটা লাগানো হয়েছে।
আপনি যখন একটা সুপার শপে যাবেন তখন দেখবেন যে ওরা প্রোডাক্টের মধ্যে বিভিন্ন কোড দিয়ে ট্যাগ দিয়ে রাখে এবং কোড দেখলে ওরা বুঝতে পারে যে এটা কোয়ালিটি বা কত এক্সপেন্সিভ। তাহলে ওটা টেকনিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। কারণ আপনি যখন কোনো একটা ক্লাস বলবে যে আই ইনহেরিট সিরিয়ালাইজেবল ইন্টারফেস, যদিও আমি কিছু ইনহেরিট করি নাই বাস্তবে, কিন্তু by declaring that that is a source of my inheritance, I am marking myself to draw the attention of compiler at build time and the JVM at runtime, so that they allow my object to be converted into series of bytes and returned to the file. Okay? বুঝতে পারছি? তার মানে আপনার মডেল ক্লাসগুলো বাই ডিফল্ট রাইটেবল না। তার মানে আপনি আপনার কিন্তু ইউ ওয়ান্ট ইউর মডেল ক্লাস টু বি রাইটেবল। তাহলে আপনার প্রত্যেকটা মডেল ক্লাসকে অ্যাকচুয়ালি বলতে হবে যে ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল। এখন আমাদের এই মিনি আইএসএই ফ্যাকাল্টি ক্লাসে যদি আমরা যাই, তাহলে ফ্যাকাল্টি ক্লাস কাকে ইনহেরিট করে? এমপ্লয়ি, অলসো রিসার্চার। But faculty class now also need to inherit serializable. না হলে নিউ ফ্যাকাল্টি করলে যে নিউ ফ্যাকাল্টি অবজেক্ট পাবো ওটাকে রাইট অবজেক্টের মাধ্যমে ফাইলে রাইট করা যাবে না। So you have to keep that in mind. এখন ফ্যাকাল্টি অবজেক্ট আমি নিউ করে ফাইলে রাইট করব, সেই জন্য এখানে বললাম সিরিয়ালাইজেবল। এইটুকু বললেই হবে না, কারণ এখানে ইনহেরিটেড ফিল্ড আছে। তার মানে আমাকে সুপার ক্লাসে গিয়েও বলতে হবে ইউজারের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, সো দ্যাট ফ্যাকাল্টি ক্লাসের প্রত্যেকটা ফিল্ডই সিরিয়ালাইজেবল। তাহলে আপনার প্রজেক্টে এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে? আপনি নিউ আপনার হোয়াট এভার ইজ দ্য মডেল ক্লাস নিউ করতে পারবেন, অ্যারে লিস্টে রাখতে পারবেন, টেবিলেও লোড করতে পারবেন, কিন্তু ফাইলে রাইট করতে পারবেন না। কিন্তু আলটিমেটলি তো আমাদের ফাইলে রাইট ওইটাই আমাদের করতে হবে। ইফ আই ক্যানট প্রিজার্ভ মাই ডেটা ফর ফিউচার ইউজ, ফিউচার প্রসেসিং, তাহলে এই অ্যাপ্লিকেশন ডাটার তো কোনো মূল্য নেই। তাহলে ওই কন্ট্রোলারের মধ্যে নিউ করে কন্ট্রোলারের টেবিলে দেখায় লাভ কি? উইন্ডো ক্লোজ করে দিলে ডাটা শেষ। তাহলে এটাকে ফাইলে আলটিমেটলি বা ডাটাবেজে অপটিমালি ডাটাবেজে রাইট করতে হবে। তো ডাটাবেজ তো আমরা এখানে ইউজ করতে পারতেছি না, ফাইলে। সো দেয়ারফর আপনার প্রত্যেকটা মডেল ক্লাসকেই বলতে হবে ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজ। এটি বোঝা গেল? ওকে। যদি সেটা না করি তাহলে এক্সেপশন হবে। বুঝতে পারছেন? তো এখন আমি যদি আমার এই মেইনটাতে যাই, এখানে আমরা এখন আরেকটা এফএক্সএমএল নিয়ে আসছি, সেটা হলো বাইনারি ফাইল রিড রাইট ভিউ ডট এফএক্সএমএল। তো এই এফএক্সএমএলটাই এখন রান টাইমে লোড হবে। তাহলে এখানে আমরা এখন অ্যাসাইনমেন্ট অবজেক্ট ক্রিয়েট করে ফাইলে রাইট করব অ্যাজ ওয়েল অ্যাজ রিড করব। এখন আমি যদি এই এখানে যদি ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবলটা না বলি তাহলে কি হবে? নিউ করা যাবে, টেবিলেও শো করা যাবে, কিন্তু ফাইলে রাইট করা যাবে না। তো তখন কি হবে? আমার কন্ট্রোলারে যদি যাই, এইখানটাতে গিয়ে এক্সেপশন হবে। এক্সেপশনটা হবে যখন সে এটাকে ফাইলে রাইট করতে যাবে। It will fail to serialize A so that it cannot write the object. তখন এক্সেপশন স্বাভাবিকভাবে ট্রাই ব্লকের মধ্যে এক্সেপশন হবে। তো হইলে পরে তখন এই ক্যাশে ঢুকে সে ধরনের এক্সেপশনটাকে প্রিন্ট করে দিল আর বললো যে
fail to write object to file. Any question? ইচ্ছা করে দেখতেছি যে সিরিয়ালাইজেবল না দিলে অবজেক্ট রাইট হবে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে বোঝানোর জন্য। তো এখন আমরা যদি এই অ্যাসাইনমেন্ট ডট বিনটাকে ডিলিট করে দেই, ফাইল নাই। ওকে, এখন আমরা এটা রান করব। আসলো। দেখেন আমি ফ্যাকাল্টি আইডি দিচ্ছি এখানে, অ্যাসাইনমেন্ট যেহেতু এটা অ্যাসাইনমেন্ট অবজেক্ট, ক্রিয়েটর আইডি মানে একটা ফ্যাকাল্টি আইডি। ডেট অফ ক্রিয়েশন ধরুন আপনাকে টাইম দেওয়া হলো বৃহস্পতিবার পর্যন্ত। ওকে, এটা হচ্ছে কন্টেন্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট। এখন আমি যদি এখানে ক্রিয়েট ক্লিক করি কি হবে? তার আগে স্ট্রিম ফাইলটাকে ওপেন করবে। তাহলে স্ট্রিম যখন ফাইলটাকে ওপেন করবে, খেয়াল করেন এখানে নাই অ্যাসাইনমেন্ট ডট বিন, ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। ফাইল ক্রিয়েট হয়েছে কিন্তু অবজেক্ট রাইট হয়েছে কি সেটা দেখার জন্য আমরা এই যে অ্যাসাইনমেন্ট কিন্তু নিউ করতে পারছি, কাজে টু স্ট্রিং আমরা প্রিন্ট করছি। হ্যাঁ, এটা টু স্ট্রিং কিন্তু আমরা প্রিন্ট করছি। এই যে টু স্ট্রিং কিন্তু আমরা প্রিন্ট করে দিচ্ছি, কিন্তু আমার রাইট অবজেক্ট ফেল টু রাইট। কেন? কারণ আমি আমার মডেল ক্লাসে গিয়ে বলছি যে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল বলা নাই। কাজেই এখন রিড করলে এই যে দেখেন সে আবার এখান থেকে রিড করছে। এখন আমরা এই রিড বাটনে কি করতেছি দেখেন, তাহলে এইভাবে আমি রাইট করে দিলাম। এখন এই রিড বাটনে আমি কি করতেছি দেখেন, এই যে রিড বাটন, এটা কিন্তু কোনো অ্যারে লিস্ট এখানে নাই, এখানে কিন্তু কন্ট্রোলারের কোনো অ্যারে লিস্ট নাই। আছে? এখানে কোনো অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছি আমি? মিডে আপনি করছেন, তাহলে টেবিলের অবজেক্ট আসলো কোথেকে? টেবিলের অবজেক্ট ওই যে আমি অ্যারেতে রাখছিলাম সেখান থেকে কই? এখানে তো আসলে ফাইল থেকে আসছে। আমি কি অ্যারেতে রাখছি কোথাও? আমি তো অ্যাসাইনমেন্ট এটাকে কোথায় স্টোর করছি? ফাইলে চলে গেছে। তাহলে এখানে এই রিডে গিয়ে এই যে লোড, এখানে গিয়ে আমাকে এখন ইনপুট স্ট্রিম ইউজ করতে হবে। তাহলে ফাইল ওখানে ছিল ফাইল আউটপুট স্ট্রিম, এখানে ফাইল ইনপুট স্ট্রিম। ওখানে ছিল অবজেক্ট আউটপুট স্ট্রিম, এখানে অবজেক্ট ইনপুট স্ট্রিম। তাহলে দেখেন সেম ফাইলটাকে আমরা ওপেন করে ফেললাম, অবজেক্ট ইনপুট স্ট্রিম, লেটস সে OIS। তাহলে OIS এর হেল্পার হিসাবে FIS, which is a byte string। এখন আমি একটা লুপ চালিয়ে বলতেছি OIS ডট রিড অবজেক্ট। সো রিড অবজেক্ট কি করবে? এটা কোন ক্লাসের মেথড? রিড অবজেক্ট অবজেক্ট ইনপুট স্ট্রিম ক্লাসের।
তাহলে অবজেক্ট ইনপুট স্ট্রিম ক্লাসের মেথড কি করে? রিড করে। অবজেক্ট রিড করবে কোড থেকে, যে ফাইলটা সে ওপেন করতে আসছে সেই ফাইল থেকে। তাহলে সেই ফাইলে যদি আমার অবজেক্ট থাকে সে কি রিটার্ন করবে? অবজেক্ট। তো এটা রিটার্ন টাইপ অবজেক্ট, কারণ ওখানে আমি অ্যাসাইনমেন্ট রাখছি না, প্রোডাক্ট রাখছি না, এমপ্লয়ি রাখছি, নোবডি নোস। এই জন্য সুপার ক্লাস রিটার্ন টাইপ হচ্ছে অবজেক্ট। কিন্তু আমি তো রিসিভ করতেছি একটা অ্যাসাইনমেন্ট হ্যান্ডেলে, তা আমি এটাকে কাজ করে নেব। তারপরে সেইটাকে আমি টেবিলের অবজারভেবল লিস্টে অ্যাড করে দিই। So I'm loading the content from file into my table. তাহলে স্টেপস গুলো কি? স্টেপস গুলো হলো আমার যে কয়টা মডেল ক্লাস থাকবে, নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস থাকবে, সেই কয়টা বিন ফাইল হবে। তাহলে আপনার ক্লাস ডায়াগ্রামে হয়তো 25টা ক্লাস থাকতে পারে, 5টা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর 3টা ইন্টারফেস। তাহলে থাকলো কত? 17টা। তাহলে 17টা বিন ফাইল, কারণ 17টাকে আপনি ইনস্ট্যান্স তৈরি করবেন। তাহলে এই 17টা ইনস্ট্যান্সকে 17টা বিন ফাইলে আপনি রাইট করবেন। সো এই 17টা বিন ফাইলে যখন আমি রাইট করব, এই প্রত্যেকটা মডেল ক্লাস ইনক্লুডিং সুপার ক্লাস যদি অ্যাবস্ট্রাক্টও হয় যায় আসে না, ইনক্লুডিং সুপার ক্লাস প্রত্যেকটা মডেল ক্লাসকে বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজার। বলে দিলাম। এরপরে আমার কোন একটা অন অ্যাকশনের উপর ভিত্তি করে আমি যদি ফাইলে অবজেক্ট রাইট করতে চাই, তাহলে আমাকে ফাইলটা অবজেক্টটাকে নিউ করে সেটাকে অবজেক্ট আউটপুট স্ট্রিমে রাইট অবজেক্ট মেথডে পাঠাতে হবে। তাহলে সেটা ফাইলে রাইট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমার ফাইলে কয়টা অবজেক্ট আছে? কয়টা অবজেক্ট আছে? এই ফাইলটাতে একটাই, কারণ আমরা তো একটাই ক্রিয়েট করলাম, তাই না? তাহলে আমি যদি এখন এটাকে আরেকবার একটু রান করি, তাহলে এই রিড অবজেক্ট আমাকে কয়টা অবজেক্ট রিড করে দিবে? একটাই দিবে। তাহলে আমার টেবিলে একটাও দিচ্ছে। কারণটা কি? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরেকটা যদি ক্রিয়েট করি, এখানে আছে কিন্তু অ্যাসাইনমেন্ট ডট বি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এটাকে লেটস আরেকবার রান করি, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে স্ক্রিনটা ক্লোজ হচ্ছে কিনা ইম্পর্টেন্ট। ক্লোজ না হয় ফাইল তো রিলিজ হবে না রিড করার জন্য। তাহলে রাইট করার পরে আমরা স্ক্রিনটা কি ক্লোজ করতেছি? না, হচ্ছে এটা ট্রাই ব্লকে আছে, তার আগে ফাইনালি ব্লকে গিয়ে তো করতেছি। তো ওপেন করার পরে তো আপনি একবারই ক্লোজ করবেন, আপনি তো একবারই ওপেন করছেন। নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম যখন করছেন, দুইটা স্ট্রিম আপনি যখন আউটার স্ট্রিম ক্লোজ করবেন, সে অটোমেটিক ইনার স্ট্রিম ক্লোজ করে ফেলবে। তাহলে আপনি অবজেক্ট আউটপুট স্ট্রিমের যে হ্যান্ডেল ওএস, ওটাকে ক্লোজ করলে সে ওইটার কনস্ট্রাক্টরে যেহেতু এফওএস দিয়েছেন, এফওএসটাও ক্লোজ হয়ে যাবে। ওটা আলাদাভাবে করতে হবে না। সো ফাইল উইল বি রিলিজড। আগে হচ্ছে না কেন সেটার অ্যান্সার খোঁজার আগে দেখেন এটা ক্লোজ হচ্ছে কিনা। ক্লোজ কোথায়? এই যে ট্রাই শেষ করে আমরা এই ক্যাচ, তারপরে ফাইনালিতে গিয়ে
আমরা এটাকে ক্লোজ করছি। যেহেতু এখানে যদি ক্লোজ করতে চান তাহলে এটাকে ট্রাইয়ের মধ্যে ডিক্লেয়ার করা যাবে না, কারণ ট্রাই একটা ব্লক, এক ব্লকের জিনিস লোকাল টু ওই ব্লক। এই জন্য আমরা ডিক্লারেশনটা ট্রাইয়ের আগে করছি, যাতে ট্রাই ক্যাচ ফাইনালি সব জায়গাতে এটাকে পাওয়া যায়। কিন্তু নিউ করছি ট্রাইয়ের ভেতরে, কারণ ট্রাইয়ের বাইরে নিউ করতে গেলে কম্পাইলার আপনাকে বিল এরর দিবে, কারণ এটা চেকড এক্সেপশন, এক্সেপশন হ্যান্ডলিং ম্যান্ডেটরি, ওই কারণে। তো ভালো কথা, আমাদের এটা ক্রিয়েট হলো। এখন এইখানে আপনি কি করছেন, এই লুপটা কয়বার ঘুরবে? ট্রু তো ইনফাইনাইট লুপ। আপনি যখন বলেন হোয়াইল ট্রু, আপনি কোনো ব্রেকিং কন্ডিশন দিয়েছেন? তাহলে এই লুপটা কখন শেষ হবে? শেষ হবে না, মানে আপনি যদি শুধু কন্ডিশনটা দেখেন শেষ হবে না, কিন্তু লুপের মধ্যে আপনি কি করতেছেন? না, ওপেন তো আগেই করা আছে। ওপেন তো আপনি করছেন, এই যে এখানে যখন নিউ করছেন তখনই ওপেন হয়ে গেছে, কিন্তু লুপের মধ্যে কি করছেন? একটা অবজেক্ট কোথা থেকে? না, মানে অবজেক্টটা পাচ্ছেন কোথা থেকে? ফাইল থেকে। কি করে বুঝলেন? রিড অবজেক্ট। হ্যাঁ, তাইলে আপনার ফাইলে অবজেক্ট আছে, রিড অবজেক্ট আপনাকে অবজেক্টটা রিটার্ন দিবে। তো 10টা অবজেক্ট যদি ফাইলে থাকে, এই লুপটা 10 বার রিটার্ন দিতে পারবে। 11 বার যখন রিড অবজেক্ট করবেন তখন কি হবে? ফাইল তো নাই, এন্ড অফ ফাইল, তখন কি হবে? এক্সেপশন হবে। এক্সেপশন হলে সে ক্যাচ ব্লকে যাবে, বা ক্যাচ ব্লক হয়ে ফাইনালিতে যাবে। তো তখন আপনি এখানে গিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছেন। So basically we are breaking the loop with exception. এটাই বোঝানোর জন্য কথাটা বললাম। আপনি কোডের মধ্যে এমন কোনো কোড দেন নাই টার্মিনেটিং কন্ডিশন, যে while x less than 20, লুপের মধ্যে বলছেন x প্লাস প্লাস, তার মানে আপনি জানেন টার্মিনেটিং কন্ডিশন x বাড়তেছে, 20 হয়ে গেলে এটা ব্রেক করবে। কিন্তু এখানে তো ট্রু মানে ইনফাইনাইট লুপ, তার মানে এখানে লুপটা ব্রেক হবে এক্সেপশন দিয়ে। আর এক্সেপশন হইলে কি ট্রাই ব্লকে থাকে? তাহলে আপনি যদি এখানে লেখেন, এই ট্রাই ব্লকে লুপের পরে যদি লেখেন ois.close, আপনাকে এরর দিচ্ছে। এই স্টেটমেন্টে কোনো ভুল নাই, কিন্তু এররটা এই কারণে যে বলতেছে আনরিচেবল কোড। মানে এই কোড কখনোই এক্সিকিউট হবে না, কন্ট্রোল এখানে আসতেই পারবে না। কেন আসতে পারবে না? কারণ এটা তো লুপের পরে। তাহলে লুপ যদি স্বাভাবিকভাবে ব্রেক করতো তাহলে এখানে আসতো, কিন্তু লুপ তো ব্রেক হবে এক্সেপশন দিয়ে। তাহলে লুপ ব্রেক হওয়া মানে সে ক্যাচ ব্লকে ঢুকে গেছে। তাহলে এখানে তো কন্ট্রোল আসতেই পারবে না। তাহলে এখানে কোড দেওয়া না দেওয়া একই কথা। ওই জন্য সে বলতেছে এই অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কোড, এটাতে কোনো ভুল নাই, কিন্তু পজিশনিং এর কারণে বলছে এটা আনরিচেবল কোড। তাহলে এটা তো এখানে দিয়ে তাহলে ক্লোজটা করবেন কোথায়? যেহেতু আপনি ইন্টেনশনালি এক্সেপশন দিয়ে ব্রেক করতেছেন, তাহলে হয় ক্যাচে আপনাকে ক্লোজ করতে হবে অথবা ফাইনালিতে ক্লোজ করতে হবে। ওকে, তো এখন আমরা যদি এটাকে আরেকবার একটু রান করি, ফাইলটাকে আরেকবার ডিলিট করে দিই, ডিলিট, নো ফাইল। রাইট হয়ে গেছে, এই যে ফাইলও ক্রিয়েট হয়ে গেছে।
তাহলে এখানে কি হলো, আগেরটা আসলো না কেন? সিরিয়ালাইজেবল করাই তো আছে, অ্যাপেন্ড হয় নাই, কমা ট্রু দেওয়া হয় নাই, বুঝতে পারছেন? তার মানে এখানে কমা ট্রুটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? তাহলে ফাইলটা যতবার আপনি বাটন ক্লিক করতেছেন ততবার সে ওপেন করতেছে, যখনই ওপেন করতেছে অ্যাজ এ নিউ ফাইল সেটাকে ক্রিয়েট করতেছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এটা তো একটা একটা করে আমি রাইট করতেছি, এই জন্য সে রিপ্লেস করে দিচ্ছে, কিন্তু আমি যদি কমা টু দেই তাহলে তার অ্যাপেন্ড করার কথা, রাইট? আচ্ছা, এখন দেখেন আমার ফাইলটার সাইজ কত, 256 বাইট, এই যে, তাই না? তো খেয়াল করেন, আমি আরেকবার দেখাই নতুন করে, ফাইলটা নাই, এখানে আমি স্ট্রিং এর সাইজটা দিলাম 3 ক্যারেক্টার, ঠিক আছে? ধরেন এটা এমপ্লয়ি আইডি 4 ডিজিট, তাহলে ফাইল ক্রিয়েট হলো, হলো, যে নিচে দেখা যাচ্ছে ক্রিয়েট হয়েছে, টু স্ট্রিং আমরা আবার এস আউট করে দিচ্ছি। তো এই ফাইলের সাইজ যদি দেখি, খেয়াল করেন 253 বাইট। আচ্ছা, এখন আমরা ফাইলটাকে চেঞ্জ করব, মানে নতুন আরেকটা অবজেক্ট দিব, এখানে এখন ক্যারেক্টার 2টা বাড়াই দিলাম, তাইলে এখন আমার ফাইলের সাইজ 200 কত ছিল, 53 না, এই দেখেন এখন 255। তার মানে পুরো ফাইলটাকে সে রিপ্লেস করছে উইথ দ্য নিউ অবজেক্ট, এবং নিউ অবজেক্টের 2 বাইট বেশি হবে, কারণ স্ট্রিং এর 2টা ক্যারেক্টার বেশি। লোকাল নেটের সাইজ তো ফিক্সড, আর এমপ্লয়ি আইডিও আগেরটাও 4 ডিজিট, এটাও 4 ডিজিট, সো কাজেই ওগুলোতে কোনো সাইজ ভেরিয়েশন হবে না। কিন্তু স্ট্রিং এর যেহেতু ক্যারেক্টার কম বেশি আছে, তাহলে আমরা বুঝলাম যে রিপ্লেস হয়ে গেছে, তাই না? আমি যদি অ্যাপেন্ড করি তাহলে এখানে আমার এখন দেখাবে কয়টা, একটাই, কোনটা? পরেরটা, যেহেতু ফাইলটাই রিপ্লেস হয়ে গেছে। এখন আমি অ্যাপেন্ড করব, ওকে, অ্যাপেন্ড করতে গিয়ে এটা আগে ডিলিট করে দেই, তাহলে আমাকে কোথায় চেঞ্জ করতে হবে? কমা ট্রু, রাইট? তাহলে আমি এখন আমার এই যে এখানে এফ কমা ট্রু দিতে হবে, ইনপুটে না, আউটপুটের ক্ষেত্রে, মানে রাইট করার সময়, এই যে এখানটাতে। তো কমা ট্রু দিব যদি ফাইল এক্সিস্ট করে, তাহলে আমি এখানে একটু কন্ডিশন দিতে পারি যে if ডট exists, তাইলে কমা ট্রু, else ফাইল এক্সিস্ট করে না, তাহলে ওটাকে তুমি ক্রিয়েট করো উইদাউট কমা ট্রু, বুঝতে পারছি? তাহলে এখন ফাইল যদি থাকে তাহলে সে অ্যাপেন্ড মোডে ফাইলটাকে ওপেন করবে এফওএস, আর যদি ফাইলটা এক্সিস্ট না করে তাহলে সে রাইট মোডে ফাইলটাকে ওপেন করবে। যে মোডেই করুক এটা আমার অবজেক্ট আউটপুট স্ট্রিমের হেল্পার স্ট্রিম হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এখন যদি আমি অ্যাপেন্ড করি তাহলে কিন্তু মানে সেকেন্ড টাইম যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু রিপ্লেস না করে অ্যাপেন্ড করা উচিত, তাই না? সো লেটস টেস্ট দ্যাট।
ওকে, তাহলে আমার অ্যাসাইনমেন্ট ডট বিন নাই। ওকে, ফাইল ক্রিয়েট হলো। তাহলে ফাইলের সাইজ কত? 253। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে রিপ্লেস করব, মানে সেকেন্ড অবজেক্ট দিব, কিন্তু অ্যাপেন্ড করতে চাই। এখন যেহেতু ফাইল এক্সিস্ট করে, এখন তো অ্যাপেন্ড হবে। তাহলে অ্যাপেন্ড হইল, হয়েছে। তো এখন যদি আমি সাইজ দেখি, তাহলে এই যে ডাবল হয়ে গেছে, তার মানে অ্যাপেন্ড হয়েছে। তাহলে আমার লোড বাটন এখন কয়টা রো দেখাবে? 2টা কিন্তু দেখাচ্ছে না। সে প্রথমটা দেখায় আর সেকেন্ডটা দেখাইতে পারতেছে। এইটা কেন? ও তো দেখাইতে পারার কথা। হোয়াইল লুপ তো 2বার ঘোরার কথা, 2টা অবজেক্ট আমি রাইট করছি, তাহলে রিড অবজেক্ট তো 2বার কাজ করার কথা। তাহলে রিড অবজেক্ট 2বার কাজ করলে টেবিল ভি এর গেট আইটেমস 2বার অ্যাড হওয়ার কথা, তাহলে টেবিলে তো 2টা রো থাকার কথা। কিন্তু সে প্রথমটা শুধু রিড অবজেক্ট কাজ করতেছে, সেকেন্ড অবজেক্টটা যে অ্যাপেন্ড হইল ওইটার ক্ষেত্রে রিড অবজেক্ট কাজ করতেছে না। বিষয়টা তো তাই দাঁড়ালো অ্যাকর্ডিং টু দ্য ডেমো, তাই না? তাহলে এখানে কি ঘটতেছে এখন দেখেন। কি ঘটতেছে বোঝার জন্য এখানে একটা প্রশ্ন নিজেকে করা দরকার, এটা আপনারা কেউ করেন নাই। এই যে রিড অবজেক্ট, এই রিড অবজেক্ট আমাকে কি রিটার্ন করবে? এই মেথডটা আমাকে কি রিটার্ন করবে? অবজেক্ট রিটার্ন করবে। অফ হুইচ ক্লাস? কোন অবজেক্ট রিটার্ন, কোন টাইপের অবজেক্ট সে রিটার্ন করবে? ক্যারেক্টার কি ক্লাস? কোন ক্লাসের অবজেক্ট সে রিটার্ন করবে? মডেল ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে। মডেল ক্লাস তো 25টা আছে, কোন মডেল ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে? এটা তো আপনি জানেন কোড দেখা, কিন্তু রিড অবজেক্ট মেথড কিভাবে জানবে? রিড অবজেক্ট মেথড কোন ক্লাসের মেথড? হ্যাঁ, না, রিড অবজেক্ট মেথডটা কোন ক্লাসের অবজেক্ট? অবজেক্ট ইনহেরিটেড। তো আপনি বলছেন এই ফাইলটা খুলো, এই ফাইলটা খুলে অবজেক্ট রিটার্ন করো। তো ফাইলের নাম বলছেন তাকে, আর অবজেক্ট রিটার্ন করতে বলছেন, কিন্তু ওই ফাইলের থেকে সে কোন ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে সে জানবে কি করে? সে এখন এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে, নাকি প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে, নাকি ইনভয়েস ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে, নাকি অ্যাসাইনমেন্ট ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে? ও জানবে কি করে? হ্যাঁ, সেটাতে আসি আগে, কিন্তু আপনি আগে বলেন যে ও জানলো কি করে যে কোন ক্লাসের অবজেক্ট ইনস্ট্যান্স আমাকে রিটার্ন করতে হবে? জানতে না পারলে একটা তো কাজ করে। তাইলে ওকে আমি সাপ্লাই দিছি শুধু ফাইল, ফাইলের মধ্যে অবজেক্টের বাইটস গুলো আছে। তো ধরেন আপনার যদি 100টা অবজেক্ট থাকে, 1 কিলোবাইট ফাইলের সাইজ 1000 বাইট, কিন্তু ওখানে অনেকগুলো অবজেক্ট আছে। তাহলে রিড অবজেক্ট আমাকে এই 75 বাইট রিড করলে একটা অবজেক্ট পাওয়া যাবে, নাকি 27 বাইট রিড করলে একটা অবজেক্ট পাওয়া যাবে, নাকি 112 বাইট রিড করলে একটা অবজেক্ট পাওয়া যাবে? ও ওটা বুঝবে কি করে? না, আপনি তো ওকে একটা ফাইল সাপ্লাই দিচ্ছেন, বাইনারি ফাইল অফ 2 কিলোবাইট সাইজ বা 2 মেগাবাইট সাইজ। তাহলে 2 মেগাবাইট সাইজ মানে ওখানে 2 মিলিয়ন বাইটস, হাজার হাজার অবজেক্ট আছে।
কিন্তু আমার ফাইল পয়েন্টার এখন এখানটাতে আছে, ফাইল যখন ওপেন করি এটা বিগিনিং এ থাকে। তাহলে এখান থেকে কত বাইট রিড করলে আমি একটা অবজেক্ট করবো? 2 মিলিয়ন বাইট তো আর আমি রিড করতে যাব না, আমাকে একটা অবজেক্ট রিড করতে বলছে। তাহলে আমি কতটুকু রিড করলে একটা অবজেক্ট পাবো? কি বুঝতে পারছেন? প্যারামিটার কোথায়? ও তো রিটার্ন করবে আপনাকে গেটারের মতো। বলেই তো দিচ্ছেন রিড অ্যান অবজেক্ট। স্পেসিফিক আপনি কি করে বলবেন? আপনি তো বলতেন ফাইলের নাম তো এখানে ফাইল 1 বলতে পারতো, ফাইল 1 লোড দিই, ফাইল 1 ডট বিডি থেকে সে কোন ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে? বুঝবে কি করে? অল ইউ হ্যাভ গিভেন ইজ দ্য ফাইল নেম। অবজেক্ট তো বলে দিত যে এই অবজেক্ট তো আপনি রাইট করছেন, অবজেক্ট তো আপনি এখানে রাইট করছেন, ওটা তো আলাদা ইস্যু, আরেক জায়গা থেকে ফাইলে রাইট হচ্ছে। কিন্তু আপনার এখানে যে রিড অবজেক্ট ও কি করে জানবে? তার মানে আপনার এই ফাইলে অ্যাকচুয়াল অবজেক্টের সাইজ কিন্তু 253 বাইট না। অ্যাকচুয়াল অবজেক্টের সাইজ কত বাইট? এটা কত বাইট? এটা ফিল্ডের টাইপ কি? ইন্টিজার, 4 বাইট। এখান থেকে আপনি 5 বাইট, তারপরে একটা নাল ক্যারেক্টার আছে 6 বাইট, আর একটা ক্যারেজ রিটার্ন আছে 7 বাইট, মানে 2 বাইট বেশি হবে। অ্যাকচুয়াল ক্যারেক্টার আপনি যা দিচ্ছেন স্ট্রিং এ তার থেকে 2 বাইট বেশি থাকে, তাহলে 7, 8, 11। আর লোকাল রেটে ধরেন 2 বাইট করলাম, লোকাল রেটে 3টা ফিল্ড, ডে, মান্থ, ইয়ার, তো 3টে ইন্টিজারও যদি থাকে 12 বাইট, তাহলে এখানে 12 বাইট, এখানে 12 বাইট, 24 বাইট, এখানে 4 বাইট, 28 বাইট, আর এখানে এটার জন্য 31 বাইট, তাহলে কিন্তু দেখাচ্ছে 253 বাইট। তাহলে যে এক্সট্রা বাইট গুলো হচ্ছে ফাইল হেডার। What is file header? Metadata, data about the information about the content of the file. Read object method ওই file header থেকে বুঝতে পারবে what is the class name, how many fields are there, what are the field types and their sequence order। এই তথ্যগুলো থাকলে সে কিন্তু অ্যাকচুয়ালি নির্দিষ্ট সংখ্যক বাইট রিড করে অবজেক্টটা বানাতে পারবে and return it। তাহলে আমার ফাইল হেডারে কি ইনফরমেশন আছে? বলা আছে ক্লাসের নাম অ্যাসাইনমেন্ট। তাহলে রিড অবজেক্ট জানে যে আমার একটা অ্যাসাইনমেন্ট ক্লাসের অবজেক্ট রিটার্ন করতে হবে, ইনস্ট্যান্স। ওকে, কিন্তু আই নিড টু নো হাউ মেনি ফিল্ডস আর দেয়ার। তো এই হেডারের মধ্যে সে পাবে এখানে 4টা ফিল্ড আছে। প্রথম ফিল্ড একটা ইন্টিজার, সেকেন্ড ফিল্ড একটা লোকাল রেট, থার্ড ফিল্ড আর একটা লোকাল রেট, ফোর্থ ফিল্ড একটা স্ট্রিং। তাই ও যখন এই তথ্যগুলো জানলো হেডার থেকে, তাহলে সে 4 বাইট রিড করে ইন্টিজার পাবে। লোকাল রেটের সাইজ যদি হয় 12 বাইট, ডে, মান্থ, ইয়ার, তাহলে নেক্সট 12 বাইট রিড করে সে ডে, মান্থ, ইয়ারের ভ্যালুগুলো দিয়ে একটা লোকাল রেট পাবে। নেক্সট 12 বাইট থেকে আবার সে পাবে। তারপরে বলা হচ্ছে ফোর্থ ফিল্ড হচ্ছে স্ট্রিং, তখন সে স্ট্রিং এ কত বাইট রিড করতে হবে এটা তো আর আপনি জানেন না, তখন সে ওই যে নাল ক্যারেক্টার খুঁজবে। স্ট্রিং এর শেষে একটা নাল ক্যারেক্টার থাকে /0 ফলোড বাই /n। তাহলে ওই পর্যন্ত যতক্ষণ সে নাল ক্যারেক্টার না পাচ্ছে ততটুকুই হচ্ছে স্ট্রিং। তাহলে এইভাবে যখন সে নাল ক্যারেক্টার হবে তখন সে জানে ওকে দিস ইজ দ্য এন্ড অফ দ্য লাস্ট ফিল্ড, সো নাও আই রিসিভড অল দ্য ফিল্ড ভ্যালু ইন্ডিভিজুয়ালি। এদেরকে দিয়ে সে এখন কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করে রিটার্ন করবে। বুঝতে পারছেন? এখন আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে, তাহলে আমার অবজেক্টের সাইজ কিন্তু 253 বা 255 বাইট না, অবজেক্টের সাইজ কিন্তু ওই যে অল্প কিছু, কারণ আমার যে কয়টা ফিল্ড এবং ফিল্ডের কয়টা ফিল্ডের টাইপ কি তার উপর ডিপেন্ড করবে অবজেক্টের সাইজ কি হবে। এখন আপনার একটা ক্লাসের মডেল ক্লাসে ফিল্ড যদি হয় 2টা ইন্টিজার একটা ডাবল, তাহলে ওই অবজেক্টের সাইজ কত হবে? 2টা ইন্টিজারে 4 4 8 বাইট, আর ডাবলে 8 বাইট 16 বাইট। তাহলে প্রত্যেকটা অবজেক্টের সাইজই 16 বাইট হবে, কারণ কোনো স্ট্রিং নেই, ফিক্সড। আর যদি স্ট্রিং থাকে তাহলে স্ট্রিং এর কন্টেন্টের উপর আরো কিছু ক্যারেক্টার, আরো কিছু বাইট অ্যাড হবে। কিন্তু আপনার এখানে দেখাচ্ছে 256 বাইট বা 253 বাইট।
তাহলে ওই এক্সট্রা বাইটগুলো হচ্ছে হেডার। তাহলে প্রত্যেকটা রাইট অপারেশনে সে হেডার অ্যাড করতেছে। তাইলে আপনার ফাইলটা বাড়লো কিন্তু অ্যাপেন্ড করার পর দেখলাম কি 500 বাইট হয়ে গেছে। তার মানে প্রথমে যখন আপনি ফাইলটা ক্রিয়েট করছেন তখন হেডার রাইট হয়েছে, ফলোড বাই অবজেক্ট বাইটস। তারপরে আপনি ক্লোজ করে দিচ্ছেন, কারণ আপনার অন অ্যাকশন রিটার্ন করছে। অন অ্যাকশন রিটার্ন করলে তো আপনি ক্লোজ করে দিচ্ছেন স্ক্রিন। আবার আপনি বাটন ক্লিক করতেছেন, আবার অন অ্যাকশন এটাকে ওপেন করতেছে, অ্যাপেন্ড করার জন্যই করতেছে, কিন্তু যেহেতু সে ওপেন করতেছে ফাইলটা নতুন করে, আবার সে হেডার রাইট করতেছে এবং সেকেন্ড অবজেক্ট রাইট করতেছে। এই কারণে ফাইলের সাইজ হয়ে গেছে 500 বাইট। কিন্তু তাদের সমস্যাটা হলো এই, যখন রিড অবজেক্ট কাজ করবে তখন সে প্রথম অবজেক্টটা তো রিড করতে পারবে। কারণ প্রথম অবজেক্টের বাইটগুলো হচ্ছে, প্রথমে তো সে হেডার রিড করবে, তাহলে ফাইল পয়েন্টার ফাইলটা ওপেন করার সাথে সাথে হেডার রিড করে এখানে থাকবে, এতটুকু যদি হেডার হয় তাহলে এখানে আছে, তাহলে এখানে তো সে প্রথম অবজেক্টটা পাবে, কারণ ওখানে প্রথম অবজেক্টের বাইটই আছে। রিড অবজেক্ট করলো, অবজেক্ট পেল। এরপরে যখন সে সেকেন্ড টাইম রিড অবজেক্ট করতে যাবে, ওখানে তো অবজেক্টের বাইট নেই, ওখানে আছে হেডারের বাইট, তখন ওখানে এক্সেপশন দিয়ে সে আর বেরিয়ে আসবে, রিড করতে পারবে না। তার মানে আপনার ওখানে থাকা উচিত ছিল বাইটের, অবজেক্টের বাইট, কিন্তু ওখানে হেডারের বাইট থাকায় সে ফার্স্ট ওপেন আর ক্লোজের মাঝখানে যা রাইট করছে, এরপরে এবার যখন সে আবার রিড অবজেক্ট করতে গেছে আর রিড করতে পারে না, কারণ ওখানে সে অবজেক্টের বাইট পায় না, ওখানে সে পাইছে হেডারের বাইট। এই কারণে সে সেকেন্ড অবজেক্টটা রিড করতে পারতেছে না। এখন আমি যদি থার্ড অবজেক্ট অ্যাড করি, আবার অ্যাপেন্ড হবে, ফাইলের সাইজ হয়ে যাবে 750 বাইট। দেখেন দেখা যাবে প্রথমটাই, দেখেন আমি এখানে যদি দেই 3333, তাহলে আবার অ্যাপেন্ড হয়েছে। তাহলে আমি যদি এখন ফাইলের সাইজ দেখি, তাহলে দেখেন না, এটা বোধহয়, এটা কি ক্লিক করছিলাম, এই দেখেন আবার ওটা রিফ্রেশ হয় নাই, ছিল দুইবার ক্লিক করছে, যার 501 কিলো হয়ে গেছে, 1024 বাইট হয়ে গেছে। তো তার মানে কি আমার ফাইল কিন্তু অ্যাপেন্ড হচ্ছে, প্রত্যেকটা অবজেক্ট অ্যাপেন্ড হচ্ছে, কিন্তু রিড করার বেলায় সে শুধু এই যে প্রথমটা আমি ক্লিয়ার করি নাই বলে দুইবার আসছে একই জিনিস, তাহলে সে শুধু প্রথমটা রিড করতে পারতেছে। তাহলে সলিউশন হলো অ্যাপেন্ড করার সময় হেডারগুলো বাদ দিয়ে বাইট রাইট করতে হবে। ক্রিয়েট করার সময় হেডার থাকবে, না হলে রিড অবজেক্ট বুঝবে কি করে হোয়াট ইজ দ্য ক্লাস স্ট্রাকচার। ক্লাস স্ট্রাকচারের ব্যাপারে যদি ওর ডাটা না থাকে, ও তো অবজেক্ট রিড করতে পারবে। ওকে জানতে হবে কয়টা ফিল্ড, ফিল্ডগুলোর টাইপ এবং তাদের অর্ডার কি, সেইভাবে সে বাইটগুলো দিয়ে ফিল্ড বানাবে, তারপরে ফিল্ডের ভ্যালু বানাবে, তারপরে সেগুলো দিয়ে সে কনস্ট্রাক্টরের থ্রুতে অবজেক্ট বানিয়ে রিটার্ন করবে। কাজেই ফাইল ইনফরমেশন ওর লাগবে, কিন্তু ওটা ওয়ান টাইম লাগবে অ্যাট দ্য বিগিনিং। তাহলে ফাইলটা যদি এক্সিস্ট না করে তাহলে আমরা হেডার রাইট করব, আর এক্সিস্ট যদি করে তাহলে হেডার রাইট করব না। এই হচ্ছে কাজ। এই কাজটা করা হয় নাই বলেই আমাদের শুধু প্রথম অবজেক্টটা সে রাইট করতে পারছে, কারণ সেকেন্ড অবজেক্ট রাইট করতে গেলে সে আবার হেডার পেয়ে যাচ্ছে। So that's why it is failing to read second object and third object and fourth object and so on. কিন্তু অ্যাপেন্ড কিন্তু হচ্ছে, বাট হেডারটা বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, ওকে। তাইলে এখন এই হেডার রাইটিংটা অ্যাভয়েড করব কিভাবে? এখন প্রশ্ন হলো এই হেডারটা রাইট করে কে? রাইট অবজেক্ট মেথড। এখন রাইট অবজেক্ট মেথড যখন আপনি কল করেন, এখানে দেখেন এই রাইট অবজেক্ট মেথড যখন আপনি কল করছেন, তখন রাইট অবজেক্ট মেথড কি করে যে is it the beginning of a writing session or it is continuation of the current session? কোনটা?
ধরেন আমি যদি একটা অ্যারে লিস্ট ইউজ করি এখানে আপনাকে দেখানোর জন্য, যাকে আমি অ্যারে লিস্টে নিয়ে তারপরে আমি রাইট করব, ঠিক আছে? কিংবা ধরেন এইটা করলাম, তো এটার সাথে সাথে আমি আরেকটা করে দিই আপনাকে বোঝানোর জন্য, ওএস ডট রাইট। তাহলে বাটন ক্লিক করে দুইটা করে অবজেক্ট রাইট হবে। ওকে, তাহলে একই অবজেক্টে দুইবার রাইট করবে। ঠিক আছে, আপনাকে বোঝানোর জন্য বলতেছি। কারণ এই তিনটা দিই, তাহলে সে তিনটা করে অবজেক্ট রাইট করবে। আমি ধরেন একটা অবজেক্ট বানাই ফেলি এখানে, ধরেন নিউ অ্যাসাইনমেন্ট, তো এইখানে ধরেন আমি বললাম এইখানে ধরেন আমি বললাম তাহলে এইটা আমার দুইটা অবজেক্ট রাইট হয়ে গেল। ওকে, বুঝাইতে পারছি? এটা আপনাকে ডেমো দেওয়ার জন্য আমি এটা জাস্ট দেখালাম। ওকে, তাহলে আমি বাটন ক্লিক করলে দুইটা অবজেক্ট রাইট হবে, কিন্তু দুইটা অবজেক্ট কি একই রাইটিং সেশনে হবে না ডিফারেন্ট রাইটিং সেশনে হবে? হোয়াট ডু ইউ মিন বাই রাইটিং সেশন? না, এখানে দুইবার রাইট অবজেক্ট হচ্ছে না। সেকেন্ড টাইম যখন বাটন ক্লিক করব তখন তো দুইটা অবজেক্ট রাইট হবে। তাহলে টোটাল কয়টা অবজেক্ট রাইট হবে? তো চারটা অবজেক্ট যে রাইট হলো, কয়টা সেশনে রাইট হলো? কিভাবে বুঝলেন দুইটা সেশন? হোয়াট ইজ এ সেশন? কারণ ওপেন করা আর ক্লোজ করার মাঝখানে যে টাইম, ওটা হচ্ছে একটা সেশন। তাহলে একটা সেশনে একবারই হেডার রাইট হবে। ঠিক আছে, তাহলে এটার একটা ডেমো দেখি এখন। তাহলে আমরা ফাইলটাকে যদি আরেকবার একটু ডিলিট করে দেই, আমরা জানি রাফলি এই 225-30 বাইটের হচ্ছে হেডার, বাকিটুকু হচ্ছে আমার অবজেক্ট। তাইলে প্রথম সেশনে কয়টা অবজেক্ট রাইট হবে? দুইটা। তাহলে ফাইলের সাইজ কত হওয়া উচিত? না, একটা অবজেক্ট যখন রাইট হতো তখন কত ছিল ফাইলের সাইজ? 250 প্লাস। তার মধ্যে কিছু বাইট তো অবজেক্টের বাইট। তাহলে একই সেশনে যদি দুইটা অবজেক্ট রাইট হয় তাহলে ফাইলের সাইজ কত হবে? এখন ধরে নেন 253 মধ্যে যদি 20 বাইট হয় আপনার অবজেক্ট, বা 25 বাইট যদি হয় অবজেক্ট, তাহলে সেকেন্ড অবজেক্টের জন্য 25 বাইট বেশি হবে বা 20 বাইট বেশি হবে, 250 বাইট তো বেশি হবে না, কারণ হেডার তো আপনি একবার লিখছেন। তাহলে এটা কত? 560-70 এরকম কিছু একটা হবে। সো লেটস ডু দ্যাট। তাহলে আমরা একটা অবজেক্ট ইনপুট দিচ্ছি, আরেকটা অবজেক্ট আমরা হার্ড কোড করে দিচ্ছি, তাহলে দুইটা অবজেক্ট আমার রাইট হবে। তাহলে দুইটা অবজেক্ট কিন্তু রাইট হবে। তো রাইট যে হলো সেটার সাইজ যদি দেখি, এই যে 289, 500 সামথিং হয় নাই, তার মানে হেডার এখানে একবারই রাইট হয়েছে। তাহলে এখন যদি আমি রিড করি, রিড অবজেক্ট দুইবার আমাকে সাকসেস দিবে। এই যে, কিন্তু এখন যদি আমি অ্যাপেন্ড করি, দুইটা অলরেডি আছে। এখন কি হবে? কয়টা অবজেক্ট রাইট হবে? কেন? রাইট অবজেক্টে তো আমি দুইটাই রাইট করছি। রাইট বাটন অন অ্যাকশনে তো আমি দুইটাই রাইট করছি।
আবারও দুইটা রাইট হবে, কিন্তু হেডার আবার একবারই হবে। তাহলে যে 290 ছিল না, ওইটা ডাবল আসবে আর কি যদি অ্যাপেন্ড করি। তাহলে অ্যাপেন্ড করলাম। এখন যদি ফাইলের সাইজ দেখি, রিফ্রেশ করতে হবে। এই ক্লিক হয়েছে। কিন্তু দেখেন ওই দুইটাই সে রিড করতেছে, বড় দুইটা রিড করতে পারতেছে না। তার মানে আমার প্রত্যেকটা সেশনের শুরুতে হেডার রাইট হবে, ইন্ডিভিজুয়াল অবজেক্টের পরে না। এখন প্রথম সেশন যখন ফাইলটা ক্রিয়েট হবে তখন আমি হেডার রাইট করব, কিন্তু ফাইলটা যদি এক্সিস্ট করে আমি সাবসিকুয়েন্ট সেশনে হেডার রাইট করব না। এইটা হচ্ছে আমার অবজেক্টিভ, দ্যাট ইজ দ্য সলিউশন। তো সেইটা আমি কিভাবে করব? এখন প্রশ্ন হলো, আমার এই যে রাইট অবজেক্ট মেথড যখন কল হয়, এই যে এখানে রাইট অবজেক্ট মেথডটা যখন আমরা কল করলাম, সময় আছে কতক্ষণ? আচ্ছা, যাই হোক, এই রাইট অবজেক্ট মেথড নিজে কিন্তু হেডার রাইট করে না। সে কি করে, অবজেক্ট আউটপুট স্ট্রিম ক্লাসের একটা মেথড আছে রাইট স্ট্রিম হেডার। এইটাকে সে ইউজ করে। এটাকে যখন সে ইউজ করবে তখন তো হেডার রাইট হবে, কিন্তু আমরা চাই যে এইটাকে যখন ইউজ করবে তখন হেডার রাইট হোক যদি ফাইলটা না থাকে, প্রথমবার ক্রিয়েট হয়। কিন্তু এইটা যখন কল হবে তখন ফাইল হেডার রাইট না হোক যদি ফাইল এক্সিস্ট করে। মানে ফাইল যখন থাকবে না তখন আমি চাই এটা কল হইলে হেডার রাইট হোক, কিন্তু ফাইল যখন থাকবে তখন এটা কল হইলেও যাতে হেডার রাইট না হয়। এখন আপনি বলতে পারেন, স্যার ইফ এলস দিয়ে এটারে কল আটকাই দিলেই তো হয়। রাইট অবজেক্ট উইল ইউজ দিস, তাহলে রাইট অবজেক্টের মধ্যে যদি ইফ এলস দিয়ে এটাকে আটকাই দিই তাহলেই তো হয়। কিন্তু প্রশ্ন হলো যে আপনি তো রাইট অবজেক্টকে মডিফাই করতে পারবেন, এটা তো লাইব্রেরি ক্লাস, ইউ ক্যানট টাচ দ্য লাইব্রেরি ক্লাস। তাহলে এই মেথডটাকে আপনি কিভাবে মডিফাই করতে পারেন? এক্সটেন্ড করে। তো তাহলে আপনি এই অবজেক্ট আউটপুট স্ট্রিম ক্লাসের একটা সাব ক্লাস আপনি বানাতে পারেন। আমি এখানে বানিয়ে রেখেছি ইউটিলিটি প্যাকেজে। এই যে এটা আমার তৈরি করা একটা ক্লাস, অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম, এক্সটেন্স অবজেক্ট আউটপুট স্ট্রিম। এখানে আমি কি করলাম, রাইট স্ট্রিম হেডারটাকে ওভাররাইট করলাম উইথ এমটি বডি। তার মানে রাইট স্ট্রিম হেডারের ক্লায়েন্ট যদি অবজেক্ট আউটপুট স্ট্রিম হয় তাহলে লাইব্রেরি ভার্সনটা কাজ করবে, হেডার রাইট হবে। আর রাইট অবজেক্টের ক্লায়েন্ট যদি আমার সাব ক্লাস হয় তাহলে এই ভার্সনটা এক্সিকিউট হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই রাইট হবে না, কারণ এটা এমটি বডি। কল হবে, কিন্তু কল হইলে কি, এখানে তো আমি কিছু করি নাই। তাহলে এই সাব ক্লাসটা তৈরি করার উদ্দেশ্য হলো এইটাই, যে রাইট স্ট্রিম হেডারটাকে ইনএফেক্টিভ করে দেওয়া বাই ওভাররাইডিং উইথ এমটি বডি। তাহলে রাইট অবজেক্টের ক্লায়েন্ট যে হবে অ্যাপেন্ডেবল, সরি রাইট স্ট্রিম হেডারের ক্লায়েন্টও সেই হবে, কারণ একই ক্লাসের সিবলিং মেথড। কারণ সিবলিং মেথড যখন একটা আরেকটাকে কল করে তাহলে কলার মেথডের ক্লায়েন্টই কল মেথডের ক্লায়েন্ট হয়। তাহলে আমার রাইট অবজেক্টের ক্লায়েন্ট যদি অবজেক্ট আউটপুট স্ট্রিম হয় তাইলে লাইব্রেরি ভার্সনের রাইট স্ট্রিম হেডার ইউজ হবে, আর রাইট অবজেক্টের ক্লায়েন্ট যদি সাবক্লাস হয় তাহলে এই রাইট স্ট্রিম হেডারটা ইউজ হবে। আমাদের কায়দাটা হলো যে ওওএস সুপার ক্লাস হ্যান্ডেল, ওওএস হচ্ছে সুপার ক্লাস হ্যান্ডেল। এই যে now superclass handle can represent superclass instance, superclass handle can also represent subclass instance, polymorphism. তাহলে আমি এখন বলবো
যদি আমার ফাইল এক্সিস্ট করে সাবক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ হোক, তখন আমি বলবো যে নিউ অ্যাপেন্ডেবল সরি এটা না, এই যে যদি ফাইল এক্সিস্ট করে, এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো কেন, কারণ দুইটা করে আমার স্টেটমেন্ট লাগবে। তাইলে এটা তো আমি অ্যাপেন্ড করবই, কিন্তু ওএসটা তখন কি হবে, ফাইল যদি এক্সিস্ট করে তাইলে ওএস হবে অরিজিনাল লাইব্রেরি ক্লাস। এক্সিস্ট যদি না করে, এক্সিস্ট যদি না করে মানে এক্সিস্ট করে না, তার মানে আমি ফাইল ক্রিয়েট করব উই প্ল্যানিং করতে অবজেক্ট অবজেক্ট এক্সিস্ট করলে কমা টু অলসো, তখন আমি সাবক্লাস। এখন এই সাবক্লাস আর সুপার ক্লাসের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই এক্সেপ্ট দ্য ওভাররিডেন মেথড। অন্যান্য সব মেথডই তো সেম। আমি তো কোনো ফিল্ড অ্যাড করি নাই, অন্য কোনো মেথড চেঞ্জ করি নাই। তাইলে এই সুপার ক্লাস আর সাব ক্লাসের মধ্যে একটাই পার্থক্য, সেটা হলো রাইট স্ট্রিম হেডার মেথডের কোডের ডিফারেন্স, তাছাড়া আর কোনো ডিফারেন্স নাই। তার মানে দেখেন এখন ওএস আসলে কোনটা, সুপার ক্লাস না সাব ক্লাস, অর্থাৎ ওএস যে ইনস্ট্যান্স রিপ্রেজেন্ট করে, হয় সেটার মধ্যে রাইট স্ট্রিম হেডার ফুল ইমপ্লিমেন্টেড অথবা রাইট স্ট্রিম হেডার ওভাররিডেন উইথ এমটি বডি, দুইটার একটা। সেটা রান টাইমে ডিসাইড হবে ফাইল এক্সিস্ট করে কি করে না। সো নাও ইট ইজ গ্যারান্টেড যে আপনি যখন বলবেন যে রাইট স্ট্রিম রাইট অবজেক্ট, এখন ডিপেন্ড করবে যে আপনি যখন এই অন অ্যাকশনটা ক্লিক করছেন তখন অ্যাকচুয়ালি ফাইলটা এক্সিস্ট করে কি করে না তার উপর। সো এখন কিন্তু শুধু ফাইল এক্সিস্ট না করলেই হেডার রাইট হবে, কিন্তু এক্সিস্ট করলে ওই সাবক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ হবে, সো অ্যাকচুয়ালি কোনো হেডার রাইট হবে না। সো রিড অবজেক্ট আপনার চারটাই রিড করতে পারবে। বুঝাইতে পারছি? তাহলে এখন আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি এখন আরেকবার রান করি, তাহলে এটা ডিলিট করে দিই। 1 সেকেন্ড। এখনই দিয়ে দেবো। আপনাদের যে শেয়ার ফোল্ডার আছে না প্রজেক্টের, না কালকে রাতে আমি দিছি 9 তারিখ পর্যন্ত যেটা ছিল, এই মিনি আইএসই তো চেঞ্জটা হচ্ছে, এখনই দিয়ে দেবো আমি। হ্যাঁ, ওখানে সবসময় আমি আপডেট করি, যেমন স্ক্র্যাচ প্যাড আপডেট করি না, স্ক্র্যাচ প্যাডে দেখবেন ডেট দিয়ে আপডেট করা হয়, লাস্ট আপডেটেড অন। এই প্রজেক্টের ফোল্ডার তো ডেট দিয়ে আপডেট করা যাবে না, ওটাকে রিপ্লেস করে দিই। তাহলে এখন দেখেন তো দুইটা অবজেক্ট রাইট হবে, তো দুইটা অবজেক্ট এখন রিড হবে। ঠিক আছে, রিড হয়েছে। আচ্ছা, এখন আমি যদি আবারও দুইটা অবজেক্ট রাইট হবে, অ্যাপেন্ড হবে উইদাউট হেডার, তাহলে এখন রিড করলে কয়টা পাওয়া যাবে? 4টা। তো আমি তো অ্যারে লিস্ট টেবিলের লিস্টটাকে তো ক্লিয়ার করি নাই, এই জন্য এই দুটো পরে আবার 4টা আসবে। এই দেখেন, তার মানে এখন সে প্রপারলি সব রিড করতেছে। বুঝতে পারছেন? তাহলে আমাদের আসলে করা উচিত ছিল এই লোডের বাটনে গিয়ে প্রথমে টেবিলটাকে ক্লিয়ার করে দেওয়া, তাহলেই আমাদের পারপাস সার্ভ। হ্যাঁ, সেটাই করা হয়। এই যে এখানে করে দিলেই হবে। হ্যাঁ, তাহলে আপনার টেবিল ভিউ এর এটা কি, এফএক্স আইডি কোথায়, এই যে এটাকে ক্লিয়ার করে দিলেই হবে। গেট আইটেমস আমাকে লিস্টটা দিবে, ডট ক্লিয়ার। ওকে, এখন এইটা আপনি কই পাবেন, তাই তো?
এটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে, এটা কোথায় দেওয়া হয়? এটা দেওয়া হয় আমার এখানে আপনাদের সাথে কোথায় গেল, মাঝে মাঝে সে লোড হয় না কেন? এটা কি স্প্রিং, তাই না? 2005 এই যে ইন্টেলিজে প্রজেক্ট, এই ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করা আছে ক্লাসরুমে। এইখানেই আমি এটা আপলোড করে দিই। মিনি আইএস অলরেডি আছে পুরনো ভার্সনটা। হ্যাঁ, তাহলে যে ফোল্ডার আপলোড। জি আসসালাম, কে বলছেন? তা আপনি তো সকালে আমাকে আর আসলেন না। তা আপনার তো কথার সাথে কাজের কোনো মিলই থাকতেছে না, তাহলে তো অসুবিধা না? আমি বাসায় তো এখন, আমি অফিসে, আমার পৌঁছাইতে দেরি হবে আরো। আপনারা যদি থাকেন ঘন্টাখানেক, 7টার পরে, 7টা সোয়া 7টায় হলে আমি 7:30 নাগাদ আমি হয়তো পৌঁছাতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি বাসায় পৌঁছায় আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি অ্যাড্রেস আপনাকে ওই যে SMS কি বলে, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ওকে। এই যে এইটা। আচ্ছা, ভিডিওগুলো আপনাদের দিয়ে দিই, তাহলে পরে এটা আর পরে লেট হয়ে যায়, একবার বের হয়ে গেলে